আজকে আপনাদের জন্য রয়েছে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প কুদ্দুসের একদিন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে। বড় কাজ না, ছোট কাজ। চা বানানো, সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেওয়া, ড্রাইভার সাহেবের গাড়িতে তেল নিবে তার সঙ্গে যাওয়া যাতে তেল চুরি করতে না পারে, এই ধরনের ফালতু টালতু কাজ। কুদ্দুসের বয়স 52 থেকে 16 বাদ দিলে থাকে 36। 16 বছর বয়সে মেট্রিক পরীক্ষা দেবার সময় পুরো পরীক্ষা সে অবশ্য দিতে পারেনি, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা পর্যন্ত দিয়েছিল। গত 36 বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে, সবই ফালতু টালতু চাকরি। অবিশ্বাস্য হলেও সত্যি, কিছুদিন সে একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল। নিতান্ত ভদ্র ধরনের চোর, সুন্দর চেহারা, স্যুট পরে ঘুরে বেড়াতো, শান্তিনিকেতনের ভাষায় কথা বলতো। বোঝার কোনো উপায় নেই যে লোকটা বিরাট চোর। কুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বায়তুল মোকাররম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তওবা করেছে। চোরের সঙ্গে বাস করে 400 টাকার মতো জমিয়েছিল, তার অর্ধেক মসজিদের দান বক্সে ফেলে দিয়েছে। ইচ্ছে ছিল অবশ্য পুরোটাই দিয়ে দেবে, তবে না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেনি। গত 36 বছর বয়সে যেসব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো না, অসম্ভব ভালো। দেশ বিদেশের টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে? সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে। এই সৌভাগ্য তো সহজ সৌভাগ্য না, জটিল সৌভাগ্য। প্রতিদিন সকালবেলা খবরের কাগজটা হাতে নিয়ে নিজের সৌভাগ্যে কুদ্দুস নিজেকেই ঈর্ষা করে। যুবক বয়সে সে একবার গণক দিয়ে হাত দেখিয়েছিল। গণক বলেছিল, শেষ বয়সটা আপনার মহা সুখে কাটবে, বিরাট সম্মান পাবেন। পত্রিকা অফিসের কাজটা পাওয়ার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্য কথাই বলেছে, শুধু বিরাট সম্মানের জায়গায় একটু ভুল করেছে। তা কিছু ভুল ত্রুটি তো হবেই। কুদ্দুস রাতে পত্রিকা অফিসে ঘুমায়। কোনো এক কোনাকানা দেখে সেখানে মাদুর পেতে শুয়ে পড়ে। শরীর দিয়ে সারা শরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুখ। মেস করে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকাও বেঁচে যাচ্ছে। বেতন যা পাওয়া যায় তাতে আলাদা করে ঘর ভাড়া করে বা মেস নিয়ে থাকা সম্ভব না। অবশ্য তার দরকারই বাকি, সে একা মানুষ, এত শৌখিনতার কি তার দরকার আছে? পত্রিকা অফিসে কাজ করতে এসে গত 3 বছরে 10,500 টাকা জমে গেছে। অকল্পনীয় একটা ব্যাপার। টাকাটা পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে, চাইলেই উনি দেন। কুদ্দুসের টাকার কোনো দরকার নেই, তবুও মাঝে মাঝে মতিউর রহমান সাহেবের কাছ থেকে টাকাগুলো সে চেয়ে আনে। সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থাকে, সন্ধেবেলা আবার ফেরত দিয়ে আসে। টাকা হাতে নিরিবিলি বসে থাকতে তার ভালো লাগে, নিজেকে রাজা বাদশার মতো মনে হয়। আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসে নিজেকে রাজা বাদশার মতো মনে হতে লাগলো। সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে নিয়ে বসেছে, পা নাচাতে নাচাতে কাগজ পড়ছে। মজার মজার সব খবরে আজ কাগজ ভর্তি। খবরগুলো পড়ে ফেললেই তো মজা শেষ হয়ে গেল। কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনে চোখ বোলাবে, ভিতরের ব্যাপারগুলো ধীরে সুস্থে পড়া যাবে। তারা কিছু নেই। সম্পাদক সাহেব চলে এসেছেন, তাকে প্রথম দফায় চা দেওয়া হয়েছে। তিনি ঘণ্টাখানেকের ভিতর আর ডাকবেন না। কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করতে লাগলো, পাগল মন। গানটা খুব হিট করেছে। কুদ্দুস পত্রিকার 3 নম্বর পাতাটা খুলল। আজকের দিনটি কেমন যাবে 3 নম্বর পাতায় ছাপা হয়। কুদ্দুস এই অংশটাই প্রথমে পড়ে। তার ধনুক রাশি, তার ব্যাপারে আজকের দিনটি কেমন যাবে তাতে যা লেখা হয় তা প্রায় সবসময় মিলে যায়। একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা। সেদিন অকারণে হুমড়ি খেয়ে পড়ে বুড়ো আঙ্গুলের নখের অর্ধেকটা ভেঙে গেল। আজ রাশিফলে লেখা, ধনু রাশির জন্য আজ যাত্রা শুভ, ভ্রমণের যোগ আছে, কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা, শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে, শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা। সম্মানহানির আশঙ্কায় কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করছে। সম্মান তো বলতে গেলে কিছুই নেই, যা আছে তাও যদি চলে যায় তাহলে তো মুশকিল। পত্রিকার সব হেডলাইন শেষ করার আগেই কুদ্দুসের ডাক পড়ল। মতিউর রহমান সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন শব্দে বেজে উঠল। কুদ্দুস এমনভাবে লাফ দিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটা ছলকে গায়ে পড়ে গেল। শার্টটা নতুন কেনা, আজ দিয়ে মাত্র 3য় পরা হয়েছে। সাদা কাপড়ে চায়ের রং সহজে ওঠে না, এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে ভালো হতো, সেটা সম্ভব না।
মতিউর রহমান স্যার ডেকেছেন, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকলেন। মতিউর রহমান সাহেব বললেন, তোর খবর কী রে কুদ্দুস? কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল, খবর ভালো স্যার। একটা কাজ করে দে তো, এই চিঠিটা নিয়ে যা, নাম ঠিকানা লেখা আছে, হাতে হাতে দিয়ে আসবি। যে আচ্ছা স্যার। মতিউর রহমান সাহেব বললেন, জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার 9 তলা থাকেন। ইস্টার্ন প্লাজা চিনিস তো? জি স্যার চিনি। খুবই জরুরি চিঠি, হাতে হাতে দিবি। ওনাকে বলবি যেন আমাকে টেলিফোন করে, আমি অফিসেই থাকবো। নে টাকাটা নে, রিক্সা করে চল যা। মতিউর রহমান সাহেব 20 টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন। কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। রওনা হবার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে। কতক্ষণের মামলা? কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে, আবার মতিউর রহমান সাহেবের বেল বেজে উঠল। কুদ্দুস আবারও ছুটে গিয়ে ঢুকলো। সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না। কুদ্দুস, জি স্যার। রিক্সা করে যাওয়ার দরকার নেই, দেরি হবে। তুই এক কাজ কর, আমার গাড়ি নিয়ে চলে যা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। জি আচ্ছা স্যার। রিক্সা ভাড়ার টাকাটা ফেরত দেবার জন্য কুদ্দুস 20 টাকার নোটটা বের করলো। মতিউর রহমান সাহেব বললেন, টাকা ফেরত দিতে হবে না, তুই দেরি করিস না, চল যা। শার্ট না ধুয়েই কুদ্দুস গাড়িতে উঠল। তার মনটা খুঁত খুঁত করতে লাগলো। শার্টের এই রং তো আর উঠবে না, নতুন শার্ট, মাত্র 3 বার পরা হয়েছে। গাড়িতে উঠে তার মন আবার একটু খারাপ হলো। ইস, আরেকটা ভুল করা হয়ে গেছে। পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো। গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার একটা আলাদা মজা আছে। বসনিয়া হার্জেগোভিনার গরম গরম খবর আছে। আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে। আজকের তারিখটা কত যেন? 14 এপ্রিল 1996। তারিখটা তার জন্য শুভ নয়। লিফটে কুদ্দুস একা। লিফটম্যান তাকে ঢুকিয়ে বোতাম টিপে বলেছে, 8 তলায় গিয়ে থামবে, নেমে যাবেন। পারবেন না? কুদ্দুস বলেছে, পারবো। তার কথা শেষ হবার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। লিফট চলছে না, স্থির হয়ে আছে। একটা লাল বাতি জ্বলছে আর নিচ্ছে। মাথার উপর শাঁ শাঁ শব্দে ফ্যান চলছে। অদ্ভুত ফ্যান, গায়ে কোনো বাতাস লাগছে না। লিফটের ভিতর বিরাট একটা আয়না লাগানো। আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল। শার্টের দাগটা বিশ্রীভাবে দেখা যাচ্ছে। এখন দণ্ডিতে দিয়েও কোনো লাভ হবে না। টাকা খরচ হবে, অথচ দাগ উঠবে না। আচ্ছা, লিফটটা চলছে না, ব্যাপারটা কি? লিফটম্যান মনে হয় শুধু দরজা বন্ধ করার বোতাম টিপছে, উপরে ওঠার বোতাম টিপতে ভুলেই গেছে। সে কি 7 লাখা বোতামটা টিপবে? কুদ্দুস মন স্থির করতে পারছে না। এ কি বিপদে পড়া গেল। আগে জানলে সিঁড়ি দিয়েই হেঁটে হেঁটে উপরে উঠে যেত। 8 তলায় ওঠা এমন কোনো ব্যাপার না। পাগল মন গানটার কয়েকটা লাইন কুদ্দুস মনে মনে গাইল। ইচ্ছে করলে সে শব্দ করেও গাইতে পারে। লিফটে সে একা। লিফটের ভিতর গান গাইলে কি বাহির থেকে শোনা যায়? হুশ করে একটা শব্দ হয়ে হঠাৎ লিফটের ভিতর অন্ধকার হয়ে গেল। ইলেকট্রিসিটি কি চলে গেল? কুদ্দুসের বুকটা ধক করে একটা ধাক্কা লাগলো। ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই। একবার চলে গেলে কখন আসবে কে জানে। লিফটের ভিতর কতক্ষণ যে থাকতে হবে। আর লিফটম্যান যে গেছে তারও ফেরার নাম নেই। কি হচ্ছে না হচ্ছে সে একটা খোঁজ খবর করবে না? অ্যাডমিনিস্ট্রেশনে ভালো না, মতিউর রহমান স্যারের হাতে পড়তো, এক প্যাচে ঠিক করে দিত। কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল। জোরে ধাক্কা দিতে সাহসে কুলাচ্ছে না। কলকবজার কারবার, কি থেকে কি হয় কে জানে। গরম লাগছে, আবার দম বন্ধও লাগছে। কুদ্দুস বেশ উঁচু গলায় ডাকল, লিফটম্যান ব্রাদার, হ্যালো হ্যালো। কতক্ষণ পার হয়ে গেছে তাও বোঝা যাচ্ছে না। কুদ্দুসের মনে হলো ঘন্টাখানেকের কম না, বেশিও হতে পারে। সারাদিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে? লিফটের ভিতর থাকতে হবে। কুদ্দুস লিফটের দরজায় আরেকবার ধাক্কা দিল, আর তাতেই লিফটটা চলতে শুরু করলো। কারেন্ট ছাড়াই কি চলছে? লিফটের ভিতর ঘোর অন্ধকার। কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলতো, কিছুই তো জ্বলেনি। কুদ্দুস মনে মনে বলল, চলুক, কারেন্ট ছাড়াই চলুক, চলা দিয়ে হচ্ছে কথা। শো শো শব্দ হচ্ছে। কুদ্দুসের শরীর কাঁপছে। লিফট কি এত দ্রুত উঠে? এ তো মনে হচ্ছে বাড়িঘর ফুঁড়ে একদম আসমানে উঠে যাবে। এত দ্রুত লিফট উঠছে
যে কুদ্দুসের পেটের ভিতর পাক দিয়ে উঠল। যেভাবে উঠছে তাতে 100 তলা ছাড়িয়ে দিবে যাওয়ার কথা। এটা তো মাত্র 12 তলা বিল্ডিং। কুদ্দুস আসহাবে কাহাবের 8টা নাম মনে করার চেষ্টা করছে। এদের নাম পড়ে বুকে ফু দিলে মহা বিপদ দূর হয়ে যায়। বহু পরীক্ষিত। এরা 8 জন দাকিয়ানুস বাদশার সময় পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল। রোজ কিয়ামত পর্যন্ত এরা ঘুমন্ত থাকবে। এরা 7 জন মানুষ আর একটা কুকুর। 7 জন মানুষের নাম মনে পড়েছে, কিন্তু কুকুরটার নাম কিছুতেই মনে পড়ছে না। মাকসেলাইনিয়া, মাসলিনিয়া, ইয়ামলিখা, মারনুস, দাবারনুস, সজনুস, কাফাসাত্তা ইউস। কুকুরটার নাম কি ছিল? কুকুরটার নাম কি? কুকুরটার নাম মনে না করতে পারলে কোনো লাভ হবে না। কুকুর শুধু নাম পড়ে বুকে ফু দিতে হয়। কুদ্দুস প্রাণপণে কুকুরটার নাম মনে করার চেষ্টা করছে। চরম বিপদে পড়লে কিছুই মনে থাকে না। শো শো শব্দটা বাড়ছে। শব্দটা এখন কানের পর্দার ভিতরে হচ্ছে। কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে। সে লিফটের মেঝেতে বসে পড়ল। আর তখনই কুকুরটার নাম মনে পড়ল, কিতমির। কিতমির নাম মনে পড়ার পরপরই হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে লিফট থেমে গেল। লিফটের দরজা খুলতে শুরু করলো। দরজা পুরোপুরি খোলার জন্য কুদ্দুস অপেক্ষা করলো না। সে বসা থেকেই ব্যাঙের মতো লাফ দিয়ে বের হয়ে পড়ল। বের হয়েই সে হতভম্ব হয়ে গেল। সে কোথায় এসেছে? ব্যাপারটা কি? লিফট থেকে বের হওয়াটা বিরাট বোকামি হয়েছে। যেভাবে লাফ দিয়ে লিফট দিয়ে বের হয়েছে তার উচিত ঠিক একইভাবে লাফ দিয়ে আবার লিফটে ঢুকে যাওয়া। সে পিছনে তাকালো। পিছনে লিফট নেই। লিফট কেন? কোনো কিছুই নেই। চারিদিকে ভয়াবহ শূন্যতা। সে নিজেও বসে আছে শূন্যের উপর। মাথার উপর তো আকাশ থাকার কথা। আকাশ ফাকাশ কিছুই নেই। তার চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া। সেই ধোঁয়ার রং আবার ঈষৎ গোলাপি। কুদ্দুস মনে মনে বলল, ইয়া গাফুরুর রহিম, এ কি বিপদে পড়লাম। ও আল্লাহ পাক, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। ইয়া গাফুরুর রহিম, একবার যদি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে রোজ শুক্রবারে তারা মসজিদে সিন্নি দিব। বাকি জীবন আর লিফটে চড়বো না। দরকার হলে 500 তলা পর্যন্ত হেঁটে যাব। আমার উপর দয়া করো আল্লাহ পাক। কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ অবস্থাতেই সে 3 বার কুল হু আল্লাহ পড়ে বুকে ফু দিবে। তারপর চোখ খুলবে, তাতে যদি কিছু হয়। কিন্তু কোনো দোয়াই তার মনে পড়ছে না। হায়, এ কেমন বিপদ। কুদ্দুস চোখ খুলল। অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া, এখন বেগুনি ধোঁয়া। আগে কোনো শব্দ ছিল না, এখন একটু পরপর সাপের শীষের মতো তীব্র শব্দ হচ্ছে। শব্দটা শরীরের ভিতর ঢুকে কলজে কাঁপিয়ে দিচ্ছে। এর চেয়ে তো আগেই ভালো ছিল। কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবার চোখ বন্ধ করে ফেলবে কিনা। চোখ বন্ধ রাখা আর খোলা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এমন কি হতে পারে যে সে মারা গেছে? হার্ট ফেল করে হয়তো লিফটের ভিতরে তার মৃত্যু হয়েছে। সে যে জগতে আছে সেটা আর কিছুই না। হয়তো এটাই মৃত্যুর পরের জগৎ। এরকম তো হয়। কিছু বোঝার আগে কত মানুষ মারা যায়। সেও মারা গেছে, আবার মৃত্যুর পর তাকে আবার চিন্তা করা হয়েছে। কিছুক্ষণের ভিতরে হয়তো মানকের নাকের আসবে, তাকে সওয়াল জবাব করবে। তোমার ধর্ম কি, তোমার নবীকে, এইসব জিজ্ঞেস করবে। এ কি বিপদ! তুমি কে? কুদ্দুস চমকে চারিদিকে তাকালো। কাউকেই সে দেখতে পেল না। প্রশ্নটা সে পরিষ্কার শুনল। তাকে যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে। কেমন গম্ভীর একটা ভারী গলা, শুনলেই ভয় লাগে। এই, তুমি কে? কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমার নাম কুদ্দুস। তুমি কিভাবে এখানে এসেছো? স্যার, আমি কিছুই জানি না। লিফটের ভিতরে ছিলাম, কেমনে জানি বের হয়েছি। লাফ দিয়ে বের হওয়ার পরে দেখি এই অবস্থা। বাইর হওয়াটা উচিত হয় নাই। এখন স্যার আপনি একটা ব্যবস্থা করেন। গরিবের একটা রিকোয়েস্ট। আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুমি এখানে এলে কি করে? স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কোথায় আসছি নিজেও জানি না, কিভাবে আসছি তাও জানি না। লিফটের দরজা ভালো মতো খোলার আগেই লাফ দিছিলাম। এটা স্যার অন্যায় হয়েছে, আর কোনোদিন করব না। সত্যি কথা বলতে কি স্যার, আর কোনোদিন লিফটেও চড়ব না। এখন স্যার আমাকে ফেরত পাঠানোর একটা ব্যবস্থা করেন। আমি খাস দিলে আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করব। তোমার কোনো কিছুই তো আমরা বুঝতে পারছি না। প্রথম কথা হলো,
মাত্রা ভেঙে তুমি কি করে এলে? এখানে এলে কিভাবে? স্যার বিশ্বাস করেন আমি কোনো কিছু ভাঙি নাই। যদি কিছু ভেঙে থাকে আপনা আপনি ভাঙছে। তার জন্য স্যার আমি ক্ষমা চাই। যদি বলেন পায়েও ধরবো, কোনো অসুবিধা নাই। তুমি তো বিরাট সমস্যা সৃষ্টি করেছ। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে? কুদ্দুস বলল, যে না স্যার, তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগতে প্রবেশ করেছো। এই কাণ্ডটা কিভাবে করেছো আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি। কুদ্দুস বলল, স্যার ফেরত পাঠাবার একটা ব্যবস্থা করেন, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। তোমার কথাবার্তাও তো আমরা কিছু বুঝতে পারছি না। গোলাম হয়ে থাকো মানেটা কি? কুদ্দুস ব্যাকুল গলায় বলল, স্যার গোলাম হয়ে থাকবো মানে এই মনে করেন আপনার সার্ভেন্ট হয়ে থাকবো। আপনার মুখ দেখতে পাচ্ছি না, মুখ দেখতে পারলে হয়তো বা ভয়টা একটু কমতো। আমরা ইচ্ছা করেই তোমাকে মুখ দেখাচ্ছি না, মুখ দেখলে তোমার ভয় আরও বেড়ে যেতে পারে। স্যার যে লিফটের ভিতর দিয়ে উঠে আইসি এরপর আর কোনো কিছু তো ভয় পাবো না। রয়্যাল বেঙ্গলের খাঁচার ভিতর ঢুকে রয়্যাল বেঙ্গলকে চুমু খেয়ে আসবো, তার লেজ দিয়ে কান চুলকাবো, তাতেও স্যার ভয় লাগবে না। তোমার নাম জানি কি বললে? কুদ্দুস? জি স্যার, কুদ্দুস। একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছ ত্রিমাত্রিক জগতের মানুষ। তোমার জগতের প্রাণীদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 3টা মাত্রা আছে। এই দেখে তোমরা অভ্যস্ত। আমরা কিন্তু 4 মাত্রার প্রাণী। 4 মাত্রার প্রাণী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। স্যার আপনি যে বাংলা ভাষায় কথা বলতেছেন এটা শুনেই আনন্দ পাচ্ছি। আপনার চেহারা যদি খারাপও হয় কোনো অসুবিধা নেই, চেহারার উপর তো স্যার আমাদের হাত নেই, এটা হলো বিধির বিধান। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখো। কুদ্দুসের শরীরে হালকা একটা কাঁপুনি লাগলো। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলে যেরকম লাগে সেরকম। তারপর মনে হতে লাগলো তার চারপাশে যত বেগুনি রং আছে সব তার চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার চোখের ভিতর থেকে কিছু রং বের হয়ে আসছে। এই কি নতুন মুসিবত হলো! আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হলো। কুদ্দুস তার চোখের সামনে কি যেন একটা দেখলো, মানুষের মতোই মুখ, তবে স্বচ্ছ কাচের তৈরি। একটা মুখের ভিতর আরেকটা, সেই মুখের ভিতর আরেকটা, এইরকম চলেই গেছে। মুখটার ভিতর চোখ দুটাও কাচের। সেই চোখের যে কোনো একটার দিকে তাকালে তার ভিতরে আরও একটা চোখ দেখা যায়, সেই চোখের ভিতর আবার আরেকটা। ঘটনা এখানে শেষ হলেই হতো, ঘটনা এখানেও শেষ নয়। কুদ্দুসের কখনো মনে হচ্ছে সেই ভয়ঙ্কর মানুষটার ভিতরে আছে, আবার পর মুহূর্তেই মনে হচ্ছে ভয়ঙ্কর এই মানুষটা তার ভিতরে আছে। এই কুৎসিত জিনিসটাকে মানুষ বলার কোনো কারণ নেই, কিন্তু মানুষ ছাড়া কুদ্দুস তাকে আর কি বলবে সে ভেবেই পাচ্ছে না। তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার, ভয় পাচ্ছি না। আমি একটু বাথরুমে যাব। আপনাদের বাথরুমটা কোন দিকে? তোমার কথা বুঝতে পারছি না। কি করতে চাও? স্যার একটু টয়লেটে যাওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা, বর্জ্য পদার্থ নিষ্কাশন। তুমি তো আমাদের মহা সমস্যায় ফেললে। আমাদের এখানে তো এরকম কোনো ব্যবস্থা নেই। বলেন কি স্যার? আমরা দেহধারী প্রাণী নই। দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই তেমন টয়লেটেরও প্রয়োজন নেই। এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ, আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি আবার বলবে খিদে পেয়েছে। কুদ্দুস বলল, সত্যি কথা বলতে কি স্যার, খিদে পেয়েছে। সকালবেলা নাস্তা করি নাই, মারাত্মক খিদে লেগেছে, চোখ খোলার জন্য বলতে পারিনি। সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা খেয়েছি, পত্রিকাটাও পড়ার সুযোগ হয়নি। আপনাদের এখানে পত্রিকা আছে স্যার? না, পত্রিকা নেই। কুদ্দুস মুখ ভেঙে বলল, জায়গা তো তাহলে বেশি সুবিধার না। আমাদের জায়গা আমাদের মতো, তোমাদের জায়গার মতো না। কুদ্দুস বলল, আপনাদের তাহলে ইয়ে হয় না? ইয়ে মানে কি? এই বাথরুমের কথা বলতেছি স্যার, বর্জ্য পদার্থ নিষ্কাশন। না, আমাদের এই সমস্যা নেই। তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহধারী না, শুধু দেহধারীদেরই খাদ্য লাগে। খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই চলে আসে বর্জ্য পদার্থ। তবু স্যার আমার মনে হয় বাইরের গেস্টদের জন্য 2-3টা বাথরুম বানায় রাখলে ভালো ছিল। দেহধারী কোনো অতিথির আমাদের এখানে আসার উপায় নেই। কুদ্দুস বলল,
আপনি তো স্যার একটা মিস্টেকের কথা বললেন, আমি এসেছি না। হ্যাঁ, তুমি চলে এসেছো, অস্বীকার করার কোনো উপায় নেই। কিভাবে এসেছো সেই রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। কুদ্দুস বলল, স্যার বিশ্বাস করেন, নিজের ইচ্ছায় আসেনি। যে এই দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, বাথরুমের উপায় নাই, সেই দেশে খামোখা মানুষ আসবে কি জন্য বলেন? তাও যদি একটা দেখার কিছু থাকতো, একটা কথা ছিল, দেখারও কিছু নাই। স্যার আপনাদের সমুদ্র আছে? হ্যাঁ আছে, তবে সে সমুদ্র তোমাদের সমুদ্রের মতো নয়। আমরা সময় সমুদ্রে বাস করি। তোমার কাছে সময় হচ্ছে নদীর মতো বয়ে যাওয়া, আমাদের সময় নদীর মতো প্রবহমান নয়, সমুদ্রের মতো স্থির। কুদ্দুস বলল, মনে কিছু নেবেন না স্যার, আপনার কথা বুঝতে পারি নাই। সময় সম্পর্কিত এই ধারণা ত্রিমাত্রিক জগতের প্রাণীদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন। অঙ্ক এবং পদার্থবিদ্যায় তোমার ভালো জ্ঞান থাকলে একটা চেষ্টা করে দেখতাম। কুদ্দুস বলল, এইটা বলে স্যার আমাকে লজ্জা দিবেন না, আমি খুবই মূর্খ। অবশ্য স্যার, মূর্খ হবার সুবিধা আছে। মূর্খদের সবাই স্নেহ করে, বুদ্ধিমানদের কেউ স্নেহ করে না, ভয় পায়। মতিউর রহমান স্যার যে আমাকে অত্যন্ত স্নেহ করেন, তার কারণ এইটাই। আমি মূর্খ, বিরাটই মূর্খ। ও আচ্ছা। উনার স্ত্রীও আমাকে স্নেহ করেন। গত ঈদে আমাকে একটা পায়জামা আর পাঞ্জাবি দিলেন, পাঞ্জাবি সিল্কের। এইরকম সিল্ক সচরাচর পাওয়া যায় না, অতি মিহি এক্সপোর্ট কোয়ালিটি সিল্ক। যা তৈরি হয় সবই তো বিদেশ নিয়ে যায়। ওনাদের কানেকশন ভালো বলে এইসব জিনিস জোগাড় করতে পারে। যাই হোক, পাঞ্জাবি সাইজে ছোট হয়ে গিয়েছিল, সেটা আর ওনাকে অবশ্য বলি নাই, বললে আবার মনে কষ্ট পাবেন। শখ করে একটা জিনিস কিনেছেন। কুদ্দুস, যে স্যার, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। এই যে স্যার বললাম, মূর্খদের সবাই পছন্দ করে। আপনারা বেশি জ্ঞানী, কেউ আপনাদের পছন্দ করবে না। সত্যি কথা বলতে কি স্যার, আপনাদের ভয়ে আমি অস্থির। আপনাদের দিকে তাকাইতেও আমার ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি। আপনাদের পা থাকলে স্যার ভালো হতো, আপনাদের পা ধরে সালাম করতাম। তোমার প্রতি আমাদের মমতা হয়েছে যে কারণে আমরা এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি, যাতে তুমি তোমার নিজের জায়গায় যখন ফিরবে তখন তোমার জীবন আনন্দময় হবে। কুদ্দুস বলল, বললে হয়তো স্যার আপনারা বিশ্বাস করবেন না, আমি কিন্তু খুব আনন্দেই আছি। আনন্দে থাকলেও তোমার জীবন মোটামুটিভাবে অর্থহীন বলা যায়। জীবন কাটাচ্ছ অন্যের জন্য চা বানিয়ে। কি করব বলেন স্যার, পড়ালেখা হয় নাই, মেট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের রাতে বাবারে সাপে কাটলো, চোখের সামনে ধরফর করতে করতে মৃত্যু। আমরা কি করছি মন দিয়ে শোনো। তোমাকে আমরা ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে। তুমি সেখান থেকে তোমার জীবন শুরু করবে। তোমার বাবাকে যাতে সাপে না কাটে সেই ব্যবস্থা করবে। কুদ্দুস অবাক হয়ে জিজ্ঞেস করলো, সেটা স্যার কি করে সম্ভব? সময় আমাদের কাছে স্থির, আমরা তা পারি। তুমি যখন ফিরে যাবে তখন এখনকার স্মৃতি তোমার মনে থাকবে না, তবে তোমার বাবাকে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে। এটা যাতে মনে থাকে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। নতুন জীবন তোমার শুরু হচ্ছে, সেখানে তোমার বাবাকে সাপে কাটবে না। তোমার বুদ্ধিবৃত্তিও কিছু উন্নত করে দিচ্ছি। পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে। কুদ্দুস বলল, অঙ্কটা নিয়ে স্যার সমস্যা, অঙ্কটা পারি না, খুবই বেড়াছাড়া লাগে। আর বেড়াছাড়া লাগবে না। কুদ্দুস জিজ্ঞেস করলো, এখন কি স্যার আমি চলে যাচ্ছি? কিছুক্ষণের মধ্যেই যাচ্ছ। ম্যাডামকে আমার সালাম দিয়ে দিবেন, উনার সঙ্গে তো দেখা হইল না। ম্যাডামকে তোমার সালাম পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তোমাকে আগেই একবার বলেছি আমরা দেহধারী নই, আমাদের মধ্যে নারী পুরুষের কোনো ব্যাপার নেই। কুদ্দুস বলল, যে আচ্ছা, না থাকলে আর কি করা, সবই আল্লাহ পাকের হুকুম। একটু দোয়া রাখবেন স্যার, এই বিপদের থেকে কোনোদিন উদ্ধার পাবো তা তো চিন্তাও করি নাই। কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করলো। গভীর ঘুমে সে সঙ্গে সঙ্গে তলিয়ে পড়ল। ঘুমের মধ্যেই তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সেই সমুদ্রের পানি সীসার মতো ভারী, বরফের মতো ঠান্ডা, পানির রং গাঢ় গোলাপি। সে তলিয়েই যাচ্ছে, তলিয়েই যাচ্ছে। এই সমুদ্রের কি কোনো তলে নেই, নাকি সে মারা যাচ্ছে? কুদ্দুসের ঘুম পাচ্ছে, চোখের পাতা ভারী হয়ে আসছে।
সে চোখ মেলে রাখতে পারছে না, অথচ তার ইচ্ছে করছে জেগে থাকে। অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে? কুদ্দুসের ঘুম ভেঙেছে। সে তার গ্রামের বাড়িতে চৌকির ওপর বই খাতা মেলে পড়তে বসেছিল। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল। কি সর্বনাশের কথা! কাল ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা, রচনা এখনো দেখা হয়নি। এই জার্নি বাই বোট এবছর আসার কথা, গত বছর আসেনি। কুদ্দুস রচনা বই হাতে নিল, আর তখনই তার মনে হলো তাকে একটা সাপ মারতে হবে। সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে, ভয়ঙ্কর বিষধর একটা সাপ। এরকম মনে হবার কি কারণ কুদ্দুস বুঝতে পারল না। তারপরে সে হারিকেন হাতে নেমে এলো। একটা মোটা লাঠি দরকার। লাঠি হাতে এক্ষুনি তাকে বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে। হাতে একটুও সময় নেই। কেউ একজন তাকে বলছে, তাড়াতাড়ি করো। সেই একজনটা কে কুদ্দুস জানে না, শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছোবল দিতে আসবে। তার দায়িত্ব সাপটাকে মারা। যদি মারতে পারে তবেই তার জীবন হবে অন্যরকম। কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো। ওই তো সাপটা, শঙ্খচূড়, নিঃশব্দে এগিয়ে আসছে। হারিকেনের আলোয় তার চোখটা জল জল করছে।